1993 সালের 21 জুলাই তৎকালীন বাম সরকারের আমলে পুলিশের গুলিতে মৃত্যু হয়েছিল 13 জন যুব কংগ্রেস কর্মীর। শহীদ হয়েছিলেন বরাহনগরের বিশ্বনাথ রায়ও। 33 বছর কেটে গেলেও সেই অভিশপ্ত স্মৃতি এখনো দগদগে বরানগরের নরসিংহ প্রসাদ রোডের রায় পরিবারের। 21 জুলাইয়ের মঞ্চে যেতে অনীহা ছিল পরিবারের। আসলে শহীদ পরিবারের ভাবাবেগকে নিয়ে ছিনিমিনি খেলেছেন মমতা। তবে রাজ্যে পালাবদলের পর পরিস্থিতি পাল্টেছে। বর্তমান বিজেপি সরকারের আমলে রাজ্যে ভরসাইন, ভয় আউট। মঙ্গলবার তৃণমূলের রাজনীতির অংশ হতে না চেয়ে বরানগরের শহীদের গলায় মালা দিতে তৃণমূলকে বাধাও দিয়েছেন শহীদের ছেলে রাজীব রায় এবং প্রতিবেশীরা। তীব্র ক্ষোভের বশে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিকৃতিতে জুতোর মালা পরায় শহীদ পরিবার। দিনটা ছিল 21 জুলাই 1993। তৎকালীন যুব কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে নো আইডেন্টিটি কার্ড, নো ভোটের যে আন্দোলন, সে আন্দোলনে সামিল হয়েছিলেন বিশ্বনাথ রায়। বিশ্বনাথ রায় তৎকালীন বাম সরকারের আমলের পুলিশের গুলিতে মৃত্যুবরণ করেছিলেন। আজকে তার পরিবার দীর্ঘদিন ধরে তার যে শহীদ হওয়া যে তকমা, সেই তকমা নিয়ে বিভিন্ন বিষয় নিয়ে তারা বঞ্চিত হয়েছেন, তারা লাঞ্ছিত হয়েছেন এবং বিভিন্ন তাদের অভিযোগ রয়েছে। তৃণমূল আমলে যে লাগাতার দুর্নীতি হয়েছে সেই বদনামের সঙ্গে নিজেদের জড়াতে চান না শহীদ বিশ্বনাথ রায়ের পরিবার। 23 জুলাই 2022 শিক্ষা দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। শিক্ষা নিয়েও এই লাগামহীন দুর্নীতি দেখে তৃণমূলের থেকে মুখ ফিরিয়েছিলেন বিশ্বনাথ রায়ের পরিবার। আপনার শিক্ষামন্ত্রী শিক্ষা দুর্নীতির পর সেই মঞ্চের 21 তারিখ থাকার পর 22 তারিখে যে ঘটনা ঘটেছে, সেই ঘটনা থেকে আমাদের চোখ খুলেছে যে এ দলটা যদি শিক্ষা চুরি করে, একটা সাধারণ বাচ্চার যেখান থেকে গড়ে ওঠা যেই ভিত থেকেই চুরি করে বলে, তার মানে সেই সরকারের দুর্নীতিটা কোথায়? আর সেই দুর্নীতির দাগ এখন যেমন পুরো সরকারের লাগছে, সেই দুর্নীতির দাগ আমাদের গায়ে লাগতো যদি আমরা ওই সরকারের পাশে থাকতাম। দীর্ঘ 12 বছর ধরে কিসের ভয় 21 জুলাইয়ের রিপোর্ট সামনে আনেননি প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? সেই প্রশ্নই তুলেছেন শহীদ বিশ্বনাথ রায়ের ছেলে রাজীব রায়। প্রতিবাদটা ডাকাতি করার জন্য ছিল না, প্রতিবাদটা কোনো নোংরা রাজনীতি করবে তার জন্য ছিল না। আজকে আপনি বলুন, এই 13 জন লোক 33 বছর আগে মারা যায়, আজ থেকে ঠিক 15 বছর আগে যখন এই গভর্নমেন্টটা তৈরি হয় 2011 সালে, সেই 11 সালে গভর্নমেন্টে আসলে প্রশাসন তার হাতে। সেই প্রশাসন হাতে যদি তার থাকে, তিনি এর বিচারটা কেন করতে পারলো না? আর যখন তিনি কমিশন করলে, কমিশনের রিপোর্টটা কেন পেশ করলেন না? রিপোর্টটার মধ্যে কী ছিল? কী ভূত ভবিষ্যৎ আটকে ছিল যেতে এত ভয় ছিল না? কোন ভূতটা বাইরে আসতো? ওনার কোন রংটা বাইরে আসতো যে এত ভয়ে? 14 সালের পর আজকে 2026 কত বছর আপনি বলুন? আজকে এই 12টা বছর কেন অন্ধকারে আমরা রয়েছি? অন্ধকারটা কেন হবে? অন্ধকার তো থাকার কথা। উনি প্রশাসনে ছিল, উনি সেদিন এই রিপোর্টটা পেশ করতো, তার এগেনস্টে স্টেপ নিত। তার স্টেপটা নিতে পারবেন না এই কারণে উনি 14 সালে কমিশনের রিপোর্টটা পেশ করতে পারবেন না এই কারণে 11 সালে ওনার দলের মুকুটমণি হয়েছিলেন সেই মনীশ গুপ্ত, যাকে তিনি মন্ত্রিসভায় রাখলেন, তাকে সংসদে পাঠালেন। তাহলে সেই ঢাকনাগুলো তো দিতে হবে, ঢাকা তো দিতে হবে কালো পর্দার। মঙ্গলবার 21 জুলাই তদন্ত কমিশনের রিপোর্ট 12 বছর পর প্রকাশ্যে আনেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তৃণমূল আমলে যে রিপোর্ট চাপা পড়ে গিয়েছিল, পাশাপাশি শহীদদের এবং আহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দোষীদের নামে এফআইআর দায়ের করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর এই আশ্বাসকে সাধুবাদ জানিয়েছেন রাজীব রায়। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি বিধানসভায় এই 21 জুলাই কমিশনের যে রিপোর্ট, সেটা জনসমক্ষে এনেছেন এবং তিনি বলেছেন যে সমস্ত সুপারিশ ছিল, প্রত্যেকটা শহীদ পরিবারকে 24 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া, 25 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া, তারপরে যারা আহত হয়েছিলেন তাদেরকে ক্ষতিপূরণ দেওয়া এবং যারা দোষী তাদের বিরুদ্ধে এফআইআর করে ব্যবস্থা গ্রহণ করার কথা এই কমিশনের রিপোর্টে ছিল। কিন্তু সেটা বাস্তবায়িত হয়নি এবং সেটা নিয়ে মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন যে তিনি পদক্ষেপ গ্রহণ করবেন। কিভাবে দেখছেন? দেখুন, এটা 12 বছর আগে যে এফআইআরটা হওয়ার দরকার ছিল, সে 12 বছর লেট। টাকাটা আমার কোনো দরকার নেই, টাকাটা আমাদের কোনো দিন, আমি শুধু নয়, সারা ভারতবর্ষ না সারা দুনিয়ায় মৃত্যুর বিনিময়ে টাকা হতে পারে না আর হবেও না।
কিন্তু মৃত্যুর রহস্য যদি থাকে সেটা ভেদ করাটাই মেন রহস্য। সেই রহস্যটা চোখের আনার সামনেটাই হচ্ছে দায়িত্ব। সেই প্রশাসনিক দায়িত্ব দেখিয়ে দিল 2 মাসে, যেটা 12 বছরেও পারেননি উনি। রিপোর্টকে লোকচক্ষুর আড়ালে রাখার জন্য প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামেও এফআইআর করতে চায় শহীদ বিশ্বনাথ রায়ের পরিবার। এই 700 পাতার রিপোর্টটা পেয়ে আমরা যাকে এই কেসের রিপোর্ট মানে যার এগেনস্ট এফআইআর করা সবাইকে করবো। এবার ইভেন মমতা ব্যানার্জিকেও এই কারণেই করব, তৎকালীন মুখ্যমন্ত্রী থেকে তিনি রিপোর্ট কমিশনের রিপোর্টটা 12 বছর লোকের চোখের আলোর আড়ালে কেন রাখবো? তৃণমূল কংগ্রেস টিম ডেকে আনবো, যারা এর সঙ্গে যুক্ত আছে সবার নাম রাখবো। আর মনীশ গুপ্তকে ফার্স্ট প্রায়োরিটি, কারণ এই মুহূর্তে এদের সবচেয়ে বড় র্যাকেট যিনি যার হাত ধরেছিল সে র্যাকেট ম্যানটাকেই ধরবো, সেটা মনীশ গুপ্ত। মমতা বন্দ্যোপাধ্যায় চাননি রিপোর্ট সামনে আসুক, তিনি শুধু শহীদদের নিয়ে রাজনীতি করেছেন, দাবি শহীদ বিশ্বনাথ রায়ের ছেলে রাজীব রায়। প্রশাসনে আসার পর একটা মুখ্যমন্ত্রীর এই ক্ষমতা তো আছে যে কোনো রিপোর্টকে সামনে আনি, বিচার তো হতো। এটা তো অন্যায় কিছু ছিল না। উনি চাননি, আমি এখনও বলছি উনি চাননি এই রিপোর্টটা সামনে আসুক, উনি চাননি শহীদগুলোর বিচার পাক, উনি শুধু শহীদ নিয়ে রাজনীতিটা চেয়েছে। কাকে বাঁচাতে চেয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়? শহীদদের লাশের ওপরে দাঁড়িয়ে রাজ্যের মানুষকে বোকা বানিয়েছিলেন মমতা। এবার মুখ্যমন্ত্রীর ভরসার হাত তাদের মাথার ওপর, তাই সেই অন্যায়ের যথাযথ বিচার চান শহীদের পরিবার। শহীদ বিশ্বনাথ রায়ের ছেলে রাজীব রায়, তার দাবি হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র রক্তের রাজনীতি করেছেন এবং শহীদদের লাশের উপরে উঠে ক্ষমতা দখল করেছেন, অথচ এই সমস্ত শহীদদের পরিবারকে কিন্তু ন্যায় বিচার তিনি দিতে পারেননি। তাই তিনি সিদ্ধান্ত নিয়েছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মনীশ গুপ্তর বিরুদ্ধে তিনি এফআইআর করবেন। ক্যামেরায় প্রসন্ন নস্করের সঙ্গে খালিদ জামাল, ক্যালকাটা নিউজ, কলকাতা।